তোমার আর কতবার বোঝাবো? এই যে আমার শ্বশুর মারা গেল, সম্পত্তি সব তার নামে দিয়ে গেল, তোমার ভাইয়ের নামে। তোমার নামে তো কিছু দিল না। তুমি এখন বাইরে চাপ দাও, তা আমি তো এর ভিতরে হক আছি, আমি তো হকদার, আমার জায়গাটুকু আলাদা করে দাও। সেটাও তো করলে না তুমি। কেন যে তুমি এত পাগল হয়েছো আমি কিচ্ছু বুঝি না। যখন প্রেম করছো তখন তো বলছিলা কিচ্ছু লাগবো না, বাপ দাদা সব কিছু চাইরা আমার হাত ধরো। আমি তো সেই হাতেই ধরছিলাম, কিন্তু তুমি যে কেন এখন খালি সম্পদ সম্পদ করো। দেখো, আমি যদি ভাইগা যাইয়া তোমার কাছে বিয়া না বসতাম, তাহলে তো আমার বাপজান সব কিছু আমার নামে লেখা দিয়া যাইত, দুই ভাই বোনেরা ভাগ করে দিত। কিন্তু কেন দেয় নাই এটা তুমি জানো না? আমার দোষে দেয় নাই। আচ্ছা, তাতে কি এমন ক্ষতি হয়েছে? আমার ভাইয়েরে দিছে, আমার ভাইয়ের বউ নাই, বাচ্চা কাচ্চা নাই। উনি মারা যাইলে সব সম্পদ তো আমরাই পাবো না। আর তাছাড়া মারা যাওয়ার আগেই তো তুমি, আমি, আমার সন্তানাদি সব তো ওর গাড়ি বৈশা খাইতেছি। ও কি আমাদের ফালাইয়া দিছে? তুমি কেন যে পাগল হইছো কিছুই বুঝতেছি না। আরে সব ঠিক আছে, দিনকাল ভালো না দেখো, টাকা সম্পত্তি আজকে তার নামে আছে, তুমি চাবা দেখা এখন তোমারে খাওয়াই ভরাই রাখছে। কোনো কথা বলতে পারো? পারো না। এখন তোমার দায়িত্ব আসলে টাকা সম্পত্তি চাও, তো আমারটা আমাদের বুঝাই দাও ভাই। হ্যাঁ, আমাদের ছেলেমেয়েদের একটা ভবিষ্যৎ আছে না, আছে কিনা? সেটা তো আমরা তৈরি করে দিয়ে যাবো, আর আমরা তৈরি না করে দিলে ওরা কিভাবে চলবে? যাও, এই জন্য আমি বলছি আর দেরি করো না, তুমি ওই জায়গা সম্পত্তি কথা তোমার ভাইরে বলো, আমারটা আমার আলাদা করে দাও। আর তার নামে দিশা বলিয়ে কি তার হয়ে গেল? তো তুমি ওয়ারিস না। আর এই জায়গা সম্পত্তি কোন সময় কারে দিয়ে দেয়, লিখে দেয়, সেটা তো আর তুমি জানবা না। জানবা না। তা যে কারণে তুমি জায়গা সম্পত্তি এখনই দাবি করো। না না, আমি এই কথা আমি আমার বাইরে বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আম্মা, এটা আপনি কি বললেন? মনে হইতেছে তো আমরা পরের বাড়িতে আসছি, আর এই সম্পত্তিটা যদি আমাদের নামে হয় তখন তো মনে হইব যে এটা আমাদের বাড়িতে আমরা আসছি। হ্যাঁ, ঠিকই তো বলেছে। মা, তোমাকে কতবার বললাম আমি ব্যবসা বড় করব, আমার টাকা লাগবে, কই কথা তো শুনলা না, আর আমার তো টাকার ব্যবস্থা করে দিলা না। তুমি আছো তোমার ব্যবসা নিয়ে আর টাকা নিয়ে, কিন্তু তোমার মা এই কথাটা বোঝার চেষ্টা করে। শোন বাবা, তোর মাল ধারায় কিছু হবে না, যা করার দরকার আমিই করব, বুঝতে পেরেছিস? দেখ আমি কি করি। রতন, এই রতন, ওই দেখো। আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন, মাত্র 5 থেকে 10 দিন। এই যে আপনার অবায়জনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবায়জনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি, এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন, আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি খালুজান, ডাকছেন আমারে? হ্যাঁ ডাকছি, থাকিস কোথায়? তোর তো ডাকিও খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, কিরে এই, হ্যাঁ তাহলে কিভাবে ভ্যাং ধরে রয়েছে, মানে কিছু জানে না। কিছু বলবো? হ্যাঁ বলবো, বলবো আমি। তোর আপাকে কি বলছিলি?
তোর বাপ মরে যাওয়ার আগে আফাকে কি বলছিলি তোর? যা আফা, যে সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে সেই সম্পত্তি আমি তোমার ভাগেরটা আমি কড়াই ঘন্টায় বুঝাই দেবো। এই দিয়েছিস? দিসনি তো? সম্পত্তি না, হ্যাঁ, সম্পত্তি। আরে আমার সম্পত্তি যা সবই তো তোমাকে, আমার তো আর কিছু নাই। কেমনে? কেন কেন তোমরা সম্পত্তির জন্য এমন করো? আরে কেমনে হইলো? তুই কি লিখে দিছিস? দিসনি? আগে লিখে দে, তারপরে বুঝবো যে সম্পত্তি তার। তোমরা তোমরা জমির জন্য কেন এমন করতেছো? আমি আমি যদি হঠাৎ 2 চোখ বন্ধ করি, আল্লাহ যদি ডাক দেয়, তো সব কিছু তো তোমাকে রয়ে যাবো, সবই তোমাকে রয়ে যাবো। তাহলে তুমি লিখে দেওয়ার কি দরকার? হ্যাঁ, ওই তুমি লিখে দেওয়ার কি দরকার? আগে দিয়ে যাও না, তারপরে কবরে যাও, তাহলে শান্তি পাবা, নাহলে শান্তিও পাবা না। কইতাছিলাম কি খালুজান, চাচার না খাওয়ার সময় হয়ে গেছে, ওনার সাথে খাওয়া নিয়ে আসি। এই চাকরের বাচ্চা, দেখছিস না আমরা কথা বলছি, তুই আমাদের মধ্যে কথা বলছিস কেন? এই চাকরের বাচ্চা সব সময় আমাদের কথায় নাক গলায়। এই তোরা চুপ থাক। ওরা বলে কি হবে? ওলো বাড়ির চাকর, যাকে বলার তারে বলতেছি। এই শোন, এই আমার কথা শুনতে পাচ্ছ? দেখো না এখন কি ভাব দেখাচ্ছে। এই তুই সম্পত্তি লিখে দিবি না বাড়িতে ঘাড় ধাক্কা ধরে বাড়িতে দেবো? আরে বাবা, বাড়ির থেকে ঘাট থেকে বের করার কি আছে? গলা টিপে মেরে ফেলি, ঝামেলা ক্লিয়ার। হ্যাঁ, ছোট সাহেব, ছোট মুখে একটা বড় কথা কইতে চাই। তুই আবার কি কথা কবি? আপনারা যে এই বাড়িতে থাকতেছেন, এই বাড়ি তো চাচা জানের, আপনারা ভুক্ত কল করে খাইতেছেন। উনি তো কোনোদিন ওনার সম্পত্তি ফেরত চায় নাই। আপনারা তারপরেও ওনার সাথে এরকম অমানুষের মতো আচরণ না করলে পারেন। এই এই ছোট লোকের বাচ্চা, এই একবার ঠিক করছিস, একবার ঠিক কাম করছিস। ওর মনে হয় তোর একটা খাবার দিয়ে তোর এই তোর কি বলছে এইসব কথা বলছে? বাবা, তো সারাই দিছে কে? এই চাকরের বাচ্চাটাকে যদি বের না করে দেন, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। সব ব্যবস্থা করবো। ফকিন্নির বাচ্চা অনেক বাড়ছে, অনেক। শোনো, আমি যতদিন বাচ্চা আছি আমি আমার মায়ের গায়ে কোনো আঁচল লাগতে দেব না। এই তুমি চুপ থাকো। বলে কি বলছিস না, মুখের উপর কথা বলবে না? ওরে কিভাবে জমি দিতে হয় সেটা আমি দেখবো, আর না দিলে যা কি করতে হয় সেটা আমিও করবো। আমি আমার বাচ্চা থাকতে আমার মায়ের কোনো ক্ষতি হইতে দেব না। আসো এদিকে। আমি যাব না। আসা। চাচা, আপনি কাঁদতেছেন কেন? আপনি কাঁদেন না। মানুষের মতো দেখতে হইলে কি মানুষ মানুষ হয়? কি ব্যবহারটা না করলো আপনার লগে। আমি কই কি চাচা, এই বাড়িতে থাকলে না আপনি বাঁচতে পারবেন না। আমি চাকর বাকর মানুষ যাইও না কেন, আপনার আমি পালতে পারুন। আপনি যাইবেন আমার লগে? এই জরিনা, জরিনা, কি হইছে? ডাকস কে? আজ আবার কি হইলো? শোন, তোর একটা কথা কই। বল। আমি না এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়িতে যামগা। তাই চলে যাবি? এই বাড়িতে এই মানুষগুলোর মানুষের মধ্যে এগুলো এরাও মানুষ, চাচার সাথে প্রত্যেকদিন খারাপ ব্যবহার করে। আমি এই বাড়িতে থাকুম না, জামগা। তুই কি থাকবি? না রে, তোরা সবাই যদি চলে যাস তাহলে আমি থেকে কি করবো? আমিও তোদের সাথে চলে যাবো, তোর সাথে। রতন, রতন, জি চাচা। আমার বুসানোর নিচে একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে আয়। ফাইল? ফাইল দিয়ে কি করবেন চাচা? আমরা তো এই বাড়ি থেকে চলেই যাবো। দরকার আছে, আমি যা কইলাম তুই তাই কর। আচ্ছা, এই তুই চাচারে নিয়ে গেটের বাইরে যা, আমি ফাইল নিতেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি। যা, সাবধানে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, যা। তুই চিন্তা করিস না। কিরে বাবা, আপত্ত বিদায় হইলো 1 মাস হয়ে গেল, এখনো আসার কোনো গন্ধ নেই। আপত্ত বিদায় হয়েছে, কিন্তু একটা খটকা আছে। কি খটকা? এই যে আমাদের নামে তো কিছুই লিখে গেল না। তুমি চুপ থাকো। আপদটা যে বিদেয় হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। আরে বৌমা চুপ থাকো। আপদ যখন বিদায় হয়েছে ওই বাকি কাজটুক আমরা সারিয়ে ফেলতে পারবো। এই দরকার করলে জাল দলিল বাড়ি করে ফেলাবো। হ্যাঁ, আর ওই যে যেটা বললাম যেটা কি, হ্যাঁ সিগনেচার, আর ওটাও করে ফেলাবো, কোনো সমস্যা হবে না। ওয়ালাইকুম আসসালাম। আরে উকিল সাহেব, আপনি
কি মনে করে? আমি একটা নোটিশ ছিল ওটা নিয়ে এসেছি আর কি। কিসের নোটিশ? আসলে আমি এভাবে আসতে চাইনি, কিন্তু আসতে বাধ্য হলাম। আপনারা যে সম্পত্তিগুলো ভোগদখল করে আসছেন এটা জানেন যে সব কিছু কিন্তু ফাহিম চৌধুরী। উনি আমার চেম্বারে আসছিলেন গত মাসে, এর আগেও একবার আসছিলেন। তখন কিন্তু তিনি বলছিলেন তার স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো আছে সবগুলো আপনাদের নামে লিখে দিল। জানি না কি হলো, গত মাসে সমস্ত সম্পত্তি সে একটা এতিমখানার নামে দান করে দিলেন। আরও দুঃখের খবর আছে, এটা হচ্ছে আপনাদের কোর্ট থেকে নোটিশ এসেছে, আজকে বিকালের মধ্যেই আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। হ্যাঁ, আরেকটি কথা, আপনারা এই বাড়ির কোনো জিনিস সঙ্গে নিতে পারবেন না। এই নেন নোটিশটা, আমি আসি।